লণ্ঠনের ঘোলাটে আলোতে দেখলাম ঠিক জানালার উপরে একটা মস্ত ঝাঁকড়া মাথা, আর তার ভেতর থেকে দুটো বড় বড় লাল চোখ আমার মুখের উপর স্থির হয়ে আছে। হঠাৎ বাঘের থাবার মতো একজোড়া হাত বাইরের অন্ধকার থেকে উঠে এসে ওই জানালার দুটো কড়া ধরে টান দিল, আর প্রায় সঙ্গে সঙ্গে একটা গিরগিটির মতো সেই ফাঁক দিয়ে লোকটা ঘরের মধ্যে ঢুকে পড়ল। আমার দিকে কটমট করে তাকিয়ে বলল, তুমি কে? সূর্যাস্তের পর শ্রাবণের বৃষ্টি আর চেপে এসেছিল। আমরা কয়েকজনে ক্লাবের একটা ঘরে জড়সড় হয়ে বসেছিলাম। আলোটা টেবিলের ওপর নিস্তেজভাবে জ্বলছিল। ঠিক এমন সময় ছাতা মাথায় দিয়ে প্রায় ভিজতে ভিজতে বরদা এসে উপস্থিত হলো। আমাদের মধ্যে একজন তাকে সম্বোধন করে বলল, আইয়ে বরদা বাবু, আইয়ে। বরদা ছাতাটা মুড়িয়ে এক্ষুনি দাঁড় করিয়ে দিয়ে কোচা দিয়ে মাথা মুছতে মুছতে একটা চেয়ারে বসে পড়ল। একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, হ্যাঁ, এ বড়া বাদর মোহ, সাগন শূন্য মোর মন্দির। গিন্নি বুঝে শুনে আজ বাপের বাড়ি গেলেন। অমূল্য এক কোণে গুড়িসুড়ি হয়ে বসেছিল। সে বলল, তাই বুঝি আমাদের জ্বালাতে এলে? বরদা ওইদিকে কিন্তু কোনো কর্ণপাতই করলো না। বরদা বলল, আরে না না, বাড়িটা ভারী ফাঁকা ফাঁকা ঠেকতে ছিল তাই। মিনিট দুই নীরব থেকে বুক পকেটের ভেতর থেকে সিগারেটের বাক্সটা বার করে একটা সিগারেট ধরিয়ে বলল, আজকে এই বৃষ্টির দিনে একটা পুরনো গল্প মনে পড়ছে বুঝলি। অমূল্য তখনই উঠে দাঁড়িয়ে বলল, এই সালে, একটু যে নিশ্চিন্তে হয়ে ক্লাবে বসবো তার জন্যই আমি বাড়ি চললুম। ও ঋষি, আমার ছাতাটা দেবে? ঋষি ঘাড় নেড়ে বলল, হুম, আমাকেও তো বাড়ি যেতে হবে নাকি, বৃষ্টি আজ থামবে বলে তো মনে হচ্ছে না। অমূল্য ব্যাকুল ভাবে সকলের দিকে তাকালো, কিন্তু ছাতা তাকে কেউ দিল না। কাজেই হতাশ হয়ে সে চেয়ারে বসেই পড়ল। পৃথ্বী জোরে হেসে উঠে বলল, আরে অমূল্য, গল্পটা তুমি শুনেই যাও। অমূল্য কিন্তু কোনো জবাব দিল না। এইদিকে বরদা তার গল্প আরম্ভ করলো। কয়েক বছর আগেকার কথা, সেবারও এমনই নিদারুণ বর্ষারে আমার মাসতুতো ভাইয়ের বিয়েতে বরযাত্রী গিয়েছি। দাদা বিয়ে করলেন বাংলাদেশের এক অতি পুরনো পচা গায়ে। আমাদের কারোর মত ছিল না, কিন্তু প্রজাপতি শুনলেন না, অগত্যা সেখানেই যেতে হলো। একে তো পল্লীগ্রাম, তার উপর আবার বর্ষাকাল, সে দৃশ্য বর্ণনা করা আমার সাধ্য নয়। শুধু সুবিধের মধ্যে রেলের স্টেশন ওই ক্রোশ খানেকের মধ্যেই ছিল। স্টেশনে নেমে সকলে পায়ে হেঁটে কনের বাড়ির দিকে যাত্রা শুরু করলাম। কেননা জানা গেল যে একটা পুল ভেঙে গেছে, তার জন্য গরুর গাড়িও পর্যন্ত যাওয়া যাচ্ছে না। পুরোহিত ন্যায়রত্ন মশাই আমাদের সঙ্গে ছিলেন। কাদার মধ্যে তার এক পাটি খড়ম একেবারে গেল। তা দেখে আমরা আপন আপন জুতো নিজেরা তুলে নিলাম হাতে। তারপর অনেক বাধা বিঘ্ন ঝড়ঝাপটা পেরিয়ে উপস্থিত হলাম কনের বাড়িতে। তখন বর থেকে নাপিত পর্যন্ত কাউকেই চেনা গেল না। এই একক্রোশ পথ পায়েসের মতো কাদার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে বেশ পরিশ্রম হয়েছিল। তাই কন্যপক্ষ যখন মুগের ডালের খিচুড়ি আর হাঁসের ডিম ভাজা দিয়ে আমাদের অভ্যর্থনা করলো, তখন কিছু অতিরিক্ত মাত্রায় খেয়ে ফেলেছিলাম। আর আমাদের সংখ্যায় বরযাত্রী প্রায় 20 জন ছিল। যে ঘরটিতে আমাদের বিশ্রামের জন্য দিয়েছিল তাতে শোয়া তো দূরের কথা, ঠাসাঠাসি করে কোনো রকমে 20 জন বসতে পারে। খাওয়া দাওয়ার পর সকলেরই মনে একটু গড়াবার ইচ্ছে ছিল, কিন্তু তার ঘটলো কোথায়? শুধু ওই ন্যায়রত্ন মশাই কোনো মতো একটা কোণে কুডলি পাকিয়ে শুয়ে পড়লেন আর কি। আর সকলে পান তামাক খেয়ে গল্প জুড়ে দিল। আবার একদিকে জন কয়েক ছোকরা তাস নিয়ে বসে গেল। আমার কিন্তু এসব দেখে বড় বিরক্ত হলো। জানালার ধারে বসে মন খারাপ করে ভাবতে লাগলাম, দিনের বেলা তো যা হোক হলো, রাত্রেও কি ওই একই ব্যবস্থা নাকি?
গোধূলি লগ্নে বিয়ে ছিল, কাজেই রাত্রে ঘুমানোর কোনো বাধা নেই। দাদা না হয় বাসর ঘর আলো করে শ্যালি আর দিদি শাশুড়িদের সঙ্গে রসিকতা করে রাত কাটাবে, কিন্তু সেই জন্য তো আমাদের সারা রাত জেগে পাহারা দেবার কোনো দরকার নেই। তাই বাড়ির একজনকে ডেকে জিজ্ঞাসা করলাম, শুনুন, রাত্রে শোবার ব্যবস্থা কিরকম? তিনি বললেন, পাড়া গায়ে তো বাড়ি ভাড়া পাওয়া যায়নি, বুঝলেন না, অতি কষ্টে একটি বাড়ি পাওয়া গেছে, আর জিনিসপত্র রাখা আছে একটি ঘরে, ওই রাত্রে খালি করে দেওয়া হবে খন। এ কথা শুনে বড় ভরসা হলো না, 20 জনের শোবার জন্য মাত্র 2টি ঘর। এ কথা শোনার পর অন্যমনস্কভাবে বাইরের বৃষ্টির দিকে চেয়ে আছি। হঠাৎই দূরে অন্ধকারের মধ্যে একটি ছোট পাকা বাড়ি চোখে পড়ল। বাড়িতে কেউ আছে বলে মনে হয় না, দরজা জানলাগুলো সব বন্ধ। আগে বোধহয় বাড়ির রং ছিল হলুদ, কিন্তু এখন সবুজ বর্ণ হয়েছে। দেওয়ালে স্থানে স্থানে চুন বালি খসে পড়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা, ওই যে ওই ওই বাড়িটা কার? ভদ্রলোকটি হেসে জবাব দিল, কই, ও ও বাড়িখানা আপাতত ভূতের। আমি তো অবাক অবাক হয়ে তাকে প্রশ্ন করলাম। তিনি যা বললেন তাতে একেবারে অবাক ব্যাপার। কিছুকাল আগে ওই বাড়িটি ছিল এক ভদ্রলোকের, অবশ্য তার নিজের তৈরি নয়, তার বাপের সম্পত্তি। তিনি গ্রাম থেকে ক্রোশ 2 দূরে জমিদারের কাছারিতে 15 টাকা বেতনে গোমস্তাগিরি করতেন। সংসারে কেবল স্ত্রী আর একটি মেয়ে। তবে বাবুটি মদ খেতেন, অনেক সময় মাতাল হয়ে স্ত্রীকে মারতেনও, কিন্তু মেয়েটি ছিল তার বড় আদরের। জীবনে একবার ছাড়া সে কখনো তার গায়ে হাত তোলেননি। তার স্ত্রী সতীসাধ্যী ছিলেন, তাই বছর 3 আগে তিনি স্বর্গে চলে গেলেন। তার মৃত্যুতে স্বামী প্রচুর আঘাত পেল। এই আঘাত সত্যি কি ভণ্ডামি বলা যায় না, কিন্তু তার মাতলামি ভারী বেড়ে উঠল। একদিন তিনি জমিদারের নায়েবের সঙ্গে ঝগড়া করে তার গালে একটি চপেটাঘাত করে বাড়ি ফিরে এলেন। পরদিন সকালে তাকে আর খুঁজে পাওয়া গেল না। তার বদলে তার 6 বছরের মেয়ের মৃতদেহ পাওয়া গেল। পুলিশ তাকেই কন্যাঘাতী বলে সন্দেহ করে, কিন্তু আজ পর্যন্ত কেউ তার সন্ধান পায়নি। মাঝে মাঝে অবশ্য শোনা যায় তিনি কাছে পিঠে কোথাও লুকিয়ে আছেন। গ্রামের কেউ কেউ তাকে অন্ধকার রাত্রে মাঠে ঘুরে বেড়াতে দেখেছে, কিন্তু সেসব গুজব নিতান্তই বাজে কথা। বাড়িখানা সেই থেকেই খালি পড়ে, কেউ ব্যবহার করে না। গ্রামে 2-1 সাহসী লোক শুতে গিয়েছিল, ভয়েই পালিয়ে এসেছে, বলে নাকি বাড়িতে ভূত আছে। গল্পটা শেষ হলে আমি লোকটিকে বললাম, আমরা কয়েকজন যদি রাত্রে এখানে শুই, কারোর আপত্তি আছে কি? না মশাই, আমাদের তো সাহস হয়নি। আমাদের যদি সাহস হয় তা আপনাদের হতে বাধা কি? ওয়ে, কেউ তোমরা ভূতের বাড়িতে শুতে রাজি আছো নাকি? সকলেই ব্যাপারটা জানতে চাইল। সব শুনে মাত্র 2-3 জন রাজি হলো। যা হোক, সন্ধ্যার আগে বৃষ্টি একটু ধরেছে। আমরা বাড়িখানা দেখতে গেলাম। বাড়িতে তালা লাগানো ছিল। সেই ভদ্রলোকটি তার চাবি জোগাড় করে আনলেন। দরজা খোলা মাত্রই দেখা গেল ভেতরটা একেবারে বদ্ধ অন্ধকার। সাথে সাথে ভিজা একটা দুর্গন্ধ নাকে এসে ঢুকলো। তাড়াতাড়ি পাশের একটা জানলা খুলে দিতেই বাইরের মলিন আলো ভেতরে প্রবেশ করলো। বাড়িটিতে মাত্র 2টি ঘর, তার মধ্যে একটি শোবার ঘর। আসবাবপত্রের মধ্যে আছে একটি পুরনো খাট, আর মাথার কাছে আছে একটি কপারযুক্ত দেওয়াল আলমারি। ঘরটি নেহাত ছোট নয়, খিড়কির দিকে একটা জানালাও আছে। এইসব দেখে শুনে সঙ্গীদের মধ্যে একজন বলে উঠল, না হে, আজ রাত্রে আর শোবার দরকার হবে না, তাস পাশা খেলে কাটিয়ে দেওয়া যাবে খন। কি দরকার বাবা এই ঘরে শোয়ার? ভদ্রলোকটি সঙ্গে ছিলেন, তিনি হেসে মুখ ফিরিয়ে নিলেন। আমি বললাম, বেশ, তোমরা না হয় ওই তাস পাশায় খেলো, আমার আবার না ঘুমলে চলে না। ভদ্রলোকটিকে বললাম, আপনি দয়া করে একটা চাকর পাঠিয়ে দেবেন, ঘরটা ঝাড় দিয়ে বিছানা করে দেবে। ভদ্রলোকটি এবং সঙ্গীরা একবার বাধা দিল, কিন্তু আমার চিৎ চেপে গেছে দেখে আর কিছু বললেন না। রাত্রিবেলায় শুভকর্ম যথাসময়ে শেষ হলো। 10:30টার পর খাওয়া দাওয়া সেরে লণ্ঠন হাতে শুতে গেলাম একাই।
সন্ধ্যার পর আবার বৃষ্টি আরম্ভ হয়েছিল, এখনো সমানভাবে চলেছে। বাড়িতে ঢুকে ভেতর থেকে দরজায় খিল লাগিয়ে দিলাম। তারপর লন্ঠন হাতে শোবার ঘরে গেলাম। চাকর বিছানা পেতে মশারি ফেলে দিয়ে গিয়েছিল। খিড়কির দিকে জানালাটা বন্ধ ছিল। আলো ধরে ঘরখানাকে একবার ভালো করে দেখে নিয়ে দরজা বন্ধ করে দিলাম। ঘরের দরজাটা বন্ধ করে দিতেই ঘরটা অত্যন্ত নিস্তব্ধ হয়ে গেল। হাওয়ার অভাবে একটু গরমও করছিল, তাই জানালাটা খুলে দিলাম। জানালাটা খোলার পর ফিরে আসতেই চোখে পড়ল আলমারিটা। কৌতূহল হলো, সেটাকে খুলতে গেলাম। দেখি মরচে পড়ে সেটাও এঁটে গেছে। জোরে এক টান মারতেই ঝনঝন শব্দে খুলে গেল। ভেতরে দরকারি জিনিস কিছুই নেই, কেবল গোটা 5-6 খালি মদের বোতল। শরীর তো বেশ ক্লান্ত, তাই আলোটা কমিয়ে খাটের পায়ের কাছে রেখে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে রবিবাবুর একটা গল্প বারবার মনে পড়তে লাগলো। দু একবার গায়ে কাঁটাও দিল। কিন্তু বেশ ক্লান্ত হয়েছিলাম বলেই হোক, বা ভয় বস্তুটা আমার শরীরে কম ছিল বলেই হোক, এই ভুতুরে বাড়িতে একলা শুয়েও অল্পক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লাম। রাত্রি বোধ হয় তখন 2টো-1টা। হঠাৎই কানে খুব একটা ছনছন শব্দ শুনতে পেলাম। ধর্মর করে বিছানায় উঠে বসলাম। দেখি দেওয়ালের ওই আলমারিটা থেকে শব্দটা আসছে। নিমেষের মধ্যে যে আমার সাহস ছিল তা একেবারে দুমড়ে মুচড়ে ভেঙে ভয়ে পরিণত হলো। এই শব্দটা যে কোনো স্বাভাবিক কারণ থেকে হতে পারে সে কথা আমার মনে হইল না। আমি বুঝতে পারলাম আলমারির ভেতরের সেই মদের বোতলগুলো একে অপরকে আঘাত করে ধাক্কা দিচ্ছে। সে শব্দ কিছুতেই থামে না। প্রেত চুলির মতো সেই ছনছন শব্দ বাজতেই থাকে। আমি মশারির মধ্যে একটা বালিশ আঁকড়ে ধরে কাঠ হয়ে বসে রইলাম। আমার অবস্থাটা তাহলে ভেবে দেখ তোরা। বাইরে এরকম অজস্র বৃষ্টিপাত, তারপর ভেতরে এবং অশরীরী নৃত্য চলছে। আমি আর বিছানার মধ্যে থাকতেই পারলাম না। মশারি ছিঁড়ে বাইরে বেরিয়ে এলাম। আমি সজোরে ছুটে গিয়ে জানালার গরদটাকে চেপে ধরলাম। ঠিক এই সময় আকাশের মাঝখানে একটা বিদ্যুৎ চমকালো। আর তখনই বাইরের সমস্ত দৃশ্যটা এক মুহূর্তের মধ্যে আমার চোখে মুদ্রিত হলো। জানালা থেকে প্রায় 25 দূরে একটা প্রকাণ্ড গাছ ছিল। নিম কিংবা তেঁতুল ঠিক ধরা গেল না। সেই গাছের গোড়ার একটা ভীষণাকৃত লোক কোদাল দিয়ে প্রাণপণে কোপাচ্ছে। সর্বাঙ্গ বেয়ে জল পড়ছে। পরনে কাপড় আছে কি উলঙ্গ ঠিক ধরা গেল না। আমি আর একবার বিদ্যুতের আশায় বাইরের দিকে চেয়ে রইলাম। তখনই আবার বিদ্যুৎ দিল। দেখলাম লোকটা সমানভাবে মাটি কোদলাচ্ছে, আর সে কোদালের তালে তালে ঘরের মধ্যে আলমারির ভেতর থেকে শব্দ আসছে, ছনছন আর ঝনঝন। আমার ভয় অনেকটা কেটে গিয়েছিল। একবার ভাবলাম ডাকি, কিন্তু যদি চোর হয় বা পাগল। কোনো কিছু না ভেবেই লণ্ঠনটাকে জানালার কাছে তুলে ধরলাম। বাইরের সেই লোকটাকে আলোতে দেখা গেল না। হঠাৎই আলমারির ঝনঝনানি বন্ধ হয়ে গেল। শব্দটা থামতেই দেওয়াল আলমারির দিকে আমি তাকিয়েছিলাম। সেদিক থেকে চোখ ফিরিয়ে জানালার দিকে চাইতেই ভয়ে আমার গায়ের রক্ত প্রায় জল হয়ে গেল। লণ্ঠনের ঘোলাটে আলোতে দেখলাম ঠিক জানালার ওপারে একটা মস্ত ঝাঁকড়া মাথা, আর তার ভেতর থেকে দুটো বড় বড় লাল চোখ আমার মুখের উপর স্থির হয়ে আছে। বললে বিশ্বাস করবি না, আমার হাঁটু দুটো এবং গলার আওয়াজ একেবারে শাসনের বাইরে চলে গেছে রে। কাউকে চেঁচিয়ে ডাকাই হোক বা পালিয়ে যাওয়াই হোক, কোনোটাই আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। হঠাৎ বাঘের থাবার মতো একজোড়া হাত বাইরের অন্ধকার থেকে উঠে এসে ওই জানালার দুটো গড়া ধরে টান দিল। জানালা ধুলো ধরা পচা কাঠ হঠাৎই ভেঙে গিয়ে গড়ার দুটো বার হয়ে গেল। আর প্রায় সঙ্গে সঙ্গে একটা গিরগিটির মতো সেই ফাঁক দিয়ে লোকটা ঘরের মধ্যে ঢুকে পড়ল। আমার দিকে কটমট করে তাকিয়ে বলল, তুমি কে? সত্যি বলছি, নিজের নামটা পর্যন্ত ভুলে গিয়েছিলাম, তাই তাকে আর উত্তর দেওয়া হলো না। তারপর সে ভাঙা গলায় আবার বলে উঠল, কি হলো, তুমি কি পুলিশ? আমি ঘাড় নেড়ে জানালাম যে না, আমি পুলিশ নই। আশ্চর্য, লোকটা তখনই তাই বিশ্বাস করে মাটিতে বসে পড়ল।
কোমরে একটা শতচ্ছিন্ন ন্যাকড়া চড়ানো ছিল মাত্র। একবার ঘরের চারিদিকে তাকিয়ে বলল, 3 মাস মদ খায়নি, বুকটা আমার ফেটে যাচ্ছে, আমাকে একটু মদ দিতে পারো? বেশি নয়, একটি গ্লাস। এমন বুক ফাটা মিনতি আর কখনো শুনেছি বলে মনে হয় না। মনে হলো মদের পিপাসায় লোকটা পাগল হয়ে গেছে। আমি তাকে বললাম, মদ তো নেই, কিন্তু আপনি কে?" লোকটা দুটি হাঁটুর মধ্যে মাথা রেখে অনেকক্ষণ চুপ করে রইল। শেষে মাথা তুলে বলল, "এই বাড়ির মালিক আমি। নিজের মেয়েকে খুন করে পালিয়ে যাই, গোমস্তাগিরি করতাম। একদিন ঝগড়া করে চলে এলাম, তখন স্ত্রী বেঁচে নেই, শুধু মেয়ে। বাড়ি আসতে মেয়েটা বলল, বাবা, খেলা করতে করতে পায়ের মল গাছতলায় কোথায় পুঁতে রেখেছিলাম, আর খুঁজে পাচ্ছি না। মাথায় রাগ চুরি ছিল, মারলাম মেয়েটার গায়ে এক চড়, মেয়েটা সেখানেই পড়ে মরে গেল। সেই থেকে পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছি। মেয়েটা মরেছে যাকে, কিন্তু তার মল কগাছা কিছুতেই খুঁজে পাচ্ছি না।" এই বলে লোকটা লাফিয়ে উঠে একবার আলমারির দিকে ছুটে গেল, খালি বোতলগুলো পেরে আছড়ে আছড়ে ভাঙতে লাগলো। মিনিট 2 পর ঘর একেবারে নিস্তব্ধ। যেদিকে সে এসেছিল সেই দিকেই চলে গেল। তারপরই আলমারির কাছের দুটো কপাট একেবারে সজোরে শব্দে ছনছন করে পড়ে গেল। গল্প শেষ হলো, বরদাও একেবারে নিস্তব্ধ হয়ে গেল। অমূল্য এই সময় বলে উঠল, বাস, শেষ হলো তো, ওই ছনছন খালি, এই নাকি গল্প? বরদা বলল, আর একটু বাকি আছে। শেষ রাত্রে একটু তন্দ্রা এসেছিল, হঠাৎ চমক ভেঙে গেল। দেখলাম ঘরে একেবারে অন্ধকার, আলোটা কখন নিভে গেছে। অনেকক্ষণ কান খাড়া করে শুয়ে রইলাম, কিন্তু খোলা জানালা দিয়ে ঝিঝির শব্দ ছাড়া আর কিছুই কানে এলো না। শেষ রাত্রে ঠান্ডা হাওয়ায় কুণ্ডুলি পাকিয়ে আবার ঘুমিয়ে পড়লাম। সকালবেলা উঠে দেখি বালিশের তলা থেকে সোনার ঘড়ি আর মানিব্যাগটা চুরি হয়ে গেছে। এখানেই শেষ করছি আজকের গল্পটি। আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।